11 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখি দারদান যখন সেখানে তাদের সামনে এসেছিল তখন সে বলেছিল, তোমরা আমার সাথে একটু উল্টাপাল্টা করার চেষ্টা করো না, তোমরা ভুলে যেও না তোমাদের অনেক বন্ধুদেরকে আমি এখনো আটকে রেখেছি। তারা জিজ্ঞাসা করে, তুমি আসলে কি করতে চাচ্ছ? দারদান বলে, আমি শুধু এই দেশে না, আমি এই পুরো দুনিয়াতে রাজত্ব করতে চাই, আর এটার জন্য আমার খানের রক্তের প্রয়োজন, যার শরীরে এখন ভার্গারের রক্ত বইছে। তাই তুমি এখনই আমার সাথে চলো, তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি রাজা হয়ে গেলে ভ্যাম্পায়ারদের সাথে তোমাদেরকেও আমার সেবা করার সুযোগ অবশ্যই দেব। তখন খান কিছুক্ষণ নীরব থেকে বলে, আমি তোমার সাথে অবশ্যই যাব, কিন্তু এর বদলে তোমার আমাকে ওয়াদা করতে হবে তুমি আমার বন্ধুদের সাথে কিছুই করবে না। দারদান বলে, শিওর, নো প্রবলেম। খান বলে, ঠিক আছে, তাহলে তুমি যেটা বলবে আমি সেটাই করব। খানের বন্ধুরা বলতে থাকে, তুমি এরকমটা করতে পারো না। খান বলে, তোমরা আমাকে নিয়ে একদমই চিন্তা করো না, আমার কিছুই হবে না, তোমরা সবাই একে অপরের খেয়াল রেখো। তারপরে খান দারদানের সাথে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আপনি কি একজন অ্যানিমে ফ্যান? তাহলে এখনই প্রস্তুত হয়ে যান প্রতিদিন নতুন নতুন অ্যানিমে, মাঙ্গা এবং মানভা দেখতে। ওয়ান পিস, ড্র্যাগন বল, ব্লিচ, কাগুরাবাচি এবং লোকিজামের মতো জনপ্রিয় সিরিজ সব এক জায়গায়, আর এই সব পাচ্ছেন একদম বাংলায়। হাই কোয়ালিটি ভিডিও, ক্লিয়ার সাবটাইটেল, নন স্টপ আপলোড। এখানে শুধু দেখাই নয়, বরং আপনাদের মতামতেরও দাম রয়েছে। অডিয়েন্সের ভোট অনুযায়ী আপলোড করা হয় কন্টেন্ট। আর এছাড়াও মাস শেষে লটারির মাধ্যমে অ্যানিমে টি শার্ট জেতার রয়েছে সুবর্ণ সুযোগ। আর পুরো মাস জুড়ে এত কিছু পাচ্ছেন মাত্র 20 টাকায়। তাই এসব উপভোগ করতে এখনই যুক্ত হন অ্যানিডিউ এইচডির সাথে, ও এই সম্পর্কে বিস্তারিত জানতে এবং যুক্ত হতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। আর হ্যাঁ, ভালো সাপোর্ট পেলে অ্যানিমের হাই কোয়ালিটি বাংলা ডাবিংও কিন্তু আসতে পারে। অন্যদিকে আমরা হেলি ও তার বন্ধুদেরকে একটা জঙ্গলে দেখতে পাই, কিন্তু এই জঙ্গলে তারা সবাই ধীরে ধীরে অনেক অসুস্থ হয়ে পড়ছিল। তাদের সবার পাওয়ারগুলো ধীরে ধীরে অনেক দুর্বল হয়ে পড়ছিল, আর এটার জন্য তাদের সবার টেনশন অনেক বেড়ে যাচ্ছিল। তখন তারা অনুভব করে কেউ একজন তাদের দিকে এগিয়ে আসছে। তারা ফাইট করার জন্য একদম তৈরি হয়ে যায়। তখন তারা এখানে খানের বন্ধুদেরকে দেখতে পায়। তারপর তারা একসাথে এগোতে শুরু করে। হেলি ও তার বন্ধুরা যখন জানতে পারে দারদান খানকে নিয়ে গিয়েছে, তখন তারা আরো চিন্তিত হয়ে যায় আর বলে, আমাদের কাছে একদমই সময় নেই, আমাদের যা করার অনেক তাড়াতাড়ি করতে হবে। ওইদিকে আমরা দারদান ও খানকে এখানে দেখতে পাই। খান সেখানে তার অনেক বন্ধুদেরকে বন্দি অবস্থায় দেখতে পায়, আর সেখানে আমরা দেখি সুহার চুলগুলো একদম সাদা হয়ে গিয়েছে, মানে তার শক্তিগুলো ধীরে ধীরে চলে যাচ্ছে, সে অনেক দুর্বল হয়ে গিয়েছে। তখন দারদান খানকে সুহার অতীতের কথা, অর্থাৎ প্রিন্সেস সেলিনের বিষয়ে সবকিছু বলতে থাকে। আর এইদিকে হেলি ও তার বন্ধুরাও খানের বন্ধুদেরকে সবকিছু বলতে থাকে। খানের বন্ধুরাও তাদের অতীতের সম্পর্কে সবকিছু জানতে পারে। হেলি বলে, প্রিন্সেস সেলিন আমাদেরকে তার পাওয়ারের মাধ্যমে ভবিষ্যতে পাঠিয়ে দিয়েছিল, আর এই ঘটনার পরে আরো হাজার হাজার বছর পার হয়ে যায়, আর আমরা সবকিছু ভুলে যাই। সেজন্যই আমরা আমাদের ভ্যাম্পায়ার হওয়াটাকে সবার কাছ থেকে লুকিয়ে রাখতাম, কারণ আমরা জানতাম না যে আমাদের ভ্যাম্পায়ার হওয়ার কারণ কি। কিন্তু এখন আমরা জানি আমাদের জন্ম কেন হয়েছে, আর আমাদেরকে এখন প্রিন্সেস সেলিনকে রক্ষা করতে হবে। আমাদের এখন দারদানের থেকে প্রতিশোধ নেওয়ার সময় এসেছে। আমরা এইবার তাকে কোনোভাবেই ছাড়বো না। ওইদিকে দারদান খানকে বলে, তুমি এখন তোমার রক্ত আমাকে দিয়ে দাও, না হলে সুহার অনেক বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে। এটা শুনে খান চুপচাপ তার রক্ত দারদানকে দিয়ে দেয়, আর দারদান ওই রক্ত পান করে একদম মহাশক্তিশালী হয়ে যায়। তখন খান সুহার কাছে এসে বলে, তোমার কি হয়েছে, চোখ খোলো। দারদান বলে, প্রিন্সেসকে টাচ করার অনুমতি তোমাকে কে দিয়েছে? আমি তোমাকে আগেই বলেছি আমার কথা শুনলেই একমাত্র তোমার বন্ধুরা সুরক্ষিত থাকবে, না হলে তাদেরকে আমি মেরে ফেলবো। একজন লাইক্যানথ্রোপ হিসেবে তোমার সাথীদেরকে নিজের চোখের সামনে মরতে তুমি কোনোভাবেই দেখতে চাইবে না, সেজন্য প্রিন্সেসের কাছ থেকে দূরে সরে যাও। দারদানের এই কথাগুলোর বিরুদ্ধে খান কিছুই বলতে পারে না, সে একদম নিরুপায় অবস্থায় ছিল। দারদান খানকে লাথি মেরে দূরে সরিয়ে দেয়, আর তাকে অনেক খারাপ ভাবে মারতে মারতে বলে, তুমি ও সুহাকে পছন্দ করো তাই না? এখন তুমি সুহাকে বাঁচাবে নাকি তোমার বন্ধুদেরকে বাঁচাবে, এটা এখনই সিদ্ধান্ত নাও। সঠিক সময় কোনো সিদ্ধান্ত না নিলে তুমি কাউকেই বাঁচাতে পারবে
পারবে না। তখন ধীরে ধীরে যখন অন্ধকার হয়ে যায় তখন আমরা দেখি দারদান খানকেও জেলখানায় বন্দি করে রেখেছে আর বলছে আমার যা যা প্রয়োজন এখন আমার কাছে সবকিছু আছে, আমার কাছে ওই ম্যাজিক্যাল মন্ত্রটাও রয়েছে, আমার কাছে প্রিন্সেসও রয়েছে, এমনকি আমার কাছে ভার্গারের রক্তও রয়েছে। আকাশে যখন চাঁদ পুরোপুরি উঠে যাবে তখনই আমি মন্ত্র পড়া শুরু করব। অল্টারের ভিতরে বন্দি থাকা ওই শক্তিগুলো বের হয়ে যাবে আর তখন প্রিন্সেসের সমস্ত পাওয়ার আমার ভিতরে চলে আসবে। তারপরে আমি ওই শক্তি দিয়ে পুরো দুনিয়ার রাজা হয়ে যাব। তখন খান জেলখানায় শুয়ে শুয়ে আফসোস করে মনে মনে বলছিল আমি যদি আরো একটু শক্তিশালী হতাম তাহলে এখন সুহাকে সাহায্য করতে পারতাম। তখন খান কানে কানে একটা ভয়েস শুনতে পায়, তার গলার রকেটটা অনেক উজ্জ্বল হয়ে যায় আর আমরা দেখি খান একটা অন্যরকম জায়গায় তার চোখের সামনে লর্ড ভার্গারকে দেখতে পায়। সে বলে তোমার শরীরে এখন আমার রক্ত বইছে আর তুমি আমার জন্য একটা ম্যাজিক্যাল মুনের মতো, এখন একমাত্র তুমি তাদেরকে রক্ষা করে তাদের শক্তিগুলোকে আবার জাগ্রত করতে পারো। খান বলে কিন্তু আমি এটা কিভাবে করব? ভার্গার বলে তোমার মনের ভিতরের তোমার ইচ্ছা শক্তিটাই তোমাকে রাস্তা দেখিয়ে দেবে, তুমি তোমার পাওয়ারের উপর সম্পূর্ণ ভরসা রাখো, নিজের পাওয়ারকে ব্যবহার করে তুমি প্রিন্সেসকে বাঁচিয়ে নাও। নিজের কল্পনায় এই দৃশ্য দেখে খান উঠে দাঁড়িয়ে তার বন্ধুদের দিকে তাকায় আর তখনই সে একটা লাইক্যানথ্রোপে পরিবর্তন হয়ে জেলখানা ভেঙে বাহিরে চলে আসে। তার গর্জনে পুরো জায়গাটা একদম কেঁপে ওঠে এবং তার বন্ধুরা তাকে দেখে অনেক খুশি হয়ে যায়। সে জেলখানা ভেঙে তার সব বন্ধুদেরকে এখান থেকে পালিয়ে যেতে বলে আর দারদানের সাথে লড়াই করতে শুরু করে আর দারদানের উপর একাধারে আক্রমণ করতে থাকে। তখন আকাশে পুরোপুরি চাঁদ প্রায় উঠেই যাচ্ছিল। তখন দারদান তার একটা পাওয়ার ব্যবহার করে খানকে দূরে সরিয়ে দেয় আর বলে তুমি অনেক সাধারণ একটা ওয়্যারউলফ, তোমার কি মনে হয় তুমি কি আমাকে হারিয়ে দিবে? আমার কথা না শুনলে আমি তোমাকে মেরে ফেলবো। ওইদিকে হেলি ও বাকি সবাই যখন জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল তখন তাদের সামনে খান একটু আগে তার যেই বন্ধুদেরকে মুক্ত করে দিয়েছিল তারা সবাই চলে আসে। এদের কাছ থেকে সবাই জানতে পারে যে খান পুরোপুরি ভাবে একজন লাইক্যানথ্রোপ হয়ে গিয়েছে। এটা শুনে খানের বন্ধুরা অনেক খুশি হয়ে যায় এবং তারা এটাও জানতে পারে যে খান সেখানে একাই দারদানের সাথে ফাইট করছে। ওইদিকে চাঁদ যখন পুরোপুরি তার জায়গায় চলে আসছিল তখন মুন অল্টারের সমস্ত পাওয়ারগুলো একত্রিত হতে শুরু করে। দারদান বলে এখানে দাঁড়িয়েই আমি এই সমস্ত পাওয়ারগুলো অনুভব করতে পারছি। এই পাওয়ারগুলো বিগত কয়েক হাজার বছর ধরে সমস্ত রাজারা এখানে বন্দি করে রেখেছিল আর আজকেই ওই সমস্ত রাজার পাওয়ারগুলো একত্রিত হয়ে আমার ভিতরে চলে আসবে। তখন দারদান ওই স্পেশাল ম্যাজিক্যাল মন্ত্র পড়তে শুরু করে। তখন সেখানে আশপাশ থেকে অনেক উজ্জ্বল আলো ভেসে আসে আর জঙ্গলের মধ্য থেকেও হেলি ও বাকি সবাই ওই আলোটা দেখতে পায়। তখন খান উঠে আবারও দারদানের সাথে লড়াই শুরু করে। দারদান যখন খানকে মেরে ফেলার জন্য তার উপর আক্রমণ করতে আসে তখন সেখানে হেলি এসে দারদানকে বাধা দেয় এবং আমরা সেখানে বাকি সবাইকেও দেখতে পাই। সবাই সবার মতো করে এখানে লড়াই করতে শুরু করে দেয়। ওই সময় আমরা দেখি সুহা তার যেই শক্তিগুলো হেলি ও তার বন্ধুদেরকে দিয়ে দিয়েছিল ওই শক্তিগুলো তাদের শরীর থেকে বের হয়ে আবারও সুহার শরীরে চলে যায়। হেলি বুঝতে পারে এখন দারদানকে না আটকালে সে এই সমস্ত শক্তিগুলো নিয়ে নিবে। হেলি টেলিপ্যাথির মাধ্যমে জাকাকে বলে আমি দারদানকে আমার দিকে ডিস্ট্র্যাক্ট করে নিচ্ছি, ওই সুযোগে তুমি সুহাকে বাঁচিয়ে নিও। কিন্তু তার টেলিপ্যাথি ঠিকমতো কাজ করে না। তখন হেলি উচ্চস্বরে জাকাকে বলে তুমি সুহাকে বাঁচিয়ে নাও, কিন্তু তখন জাকা নিজেও তার পাওয়ারগুলো ব্যবহার করতে পারছিল না। সবাই এতই দুর্বল হয়ে গিয়েছিল যে এই ফালতু ভ্যাম্পায়ারগুলো এসেও তাদেরকে আঘাত করতে শুরু করে, কিন্তু তারা কিছুই করতে পারে না। আর ওইদিকে দারদান তার মন্ত্র পড়া চালিয়ে যেতে থাকে। সম্পূর্ণ মন্ত্র পড়া শেষ হলে সে হেলিকে বলে এখন তোমার চোখের সামনে আমি পুরো দুনিয়াতে রাজত্ব করে ফেলবো, এই পাওয়ার আর প্রিন্সেস দুটোই এখন আমার হয়ে যাবে। ওইদিকে খান ও তার বন্ধুরাও তাদেরকে সাহায্য করার জন্য চলে আসে। তারা ওই 2 পয়সার ভ্যাম্পায়ারগুলোকে মেরে হেলিকে বলে এদেরকে আমরা সামলে নেব, তুমি গিয়ে দারদানকে সামলাও। তখন হেলি দারদানকে আঘাত করার জন্য এগিয়ে যায়, কিন্তু দারদান তাকে অনেক খারাপ ভাবে মেরে বলে তুমি যতই চেষ্টা করো না কেন আমার কিছুই করতে পারবে না। ধীরে ধীরে হেলির চুল একদম সাদা হয়ে যায়। দারদান বলে এক সময় তুমি আমার রাজ্যের সবচেয়ে শক্তিশালী একজন যোদ্ধা ছিলে আর এখন তুমি অজ্ঞান অবস্থায় আমার পায়ের সামনে পড়ে রয়েছো আর ধীরে ধীরে তুমি সহ তোমার সব বন্ধুদের সমস্ত পাওয়ার শেষ হয়ে যাবে। একবার তোমাদের সমস্ত পাওয়ার শেষ হয়ে গেলে তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমরা কোনো কাজের না। আমরা দেখতে পাই এখানে সবকিছু একদম এলোমেলো অবস্থায় রয়েছে, সবাই অনেক
আহত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। এই এলোমেলো একটা দৃশ্য দেখিয়েই 11 নম্বর এপিসোড এখানেই শেষ হয়ে যায়। তারপর 12 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখি হেলি হুট করে উঠে ওই তলোয়ারটা দারদানের পেটে ঢুকিয়ে দেয়। তারপর দারদান যখন তার উপর আক্রমণ করার জন্য এগিয়ে যায় তখন খান এসে দারদানকে কামড় মেরে দূরে সরিয়ে দেয়। তারপরে হেলি যখন সুহাকে নিয়ে সেখান থেকে চলে আসছিল তখন সে বুঝতে পারে একটা অদৃশ্য শিল্ডের ভিতরে তারা আটকা পড়ে গিয়েছে। হেলি বুঝতে পারে এটা রাজকীয় একটা পাওয়ার দিয়ে তৈরি করা হয়েছে, আমরা এটাকে পার করতে পারবো না। তখন হেলি সুহাকে বলে, আমি তোমাকে একটা কথা বলতে চাই। ওই দিন যখন তুমি আমাকে তোমার ঘাড়ে কামড় মারতে বলেছিলে তখন আমি অনেক ভয় পাচ্ছিলাম যে আমার কামড় মারার কারণে তোমার কোনো ক্ষতি হয়ে যাবে, কিন্তু পরে আমি জানতে পারলাম তুমি আমাকে তোমার নিজের থেকেও বেশি ভরসা করো। আর তোমার এই ভরসার জন্যই আমি তোমাকে ওয়াদা করছি আমি যেভাবেই হোক তোমাকে এখান থেকে বাঁচিয়ে নেব, এতে যদি আমার মৃত্যুও হয়ে যায় তাতেও আমি তোমাকে রক্ষা করব। তখন সুহার জ্ঞান ফিরে আসে আর সেই সময় দারদান এসে হেলির ঘাড়ে এভাবে ধরে ফেলে আর বলে, তুমি অতীতে আর বর্তমানে সব জায়গাতেই আমার কাজের সবচেয়ে বড় সমস্যা ছিলে। তুমি যদি না থাকতে তাহলে প্রিন্সেস আমাকেই পছন্দ করত। অন্তত পক্ষে এই জন্মে তো আমি প্রিন্সেসকে অবশ্যই পেয়ে যেতাম, কিন্তু প্রিন্সেস তোমাকে পছন্দ করে ফেলেছে। দারদান হেলিকে লাথি মেরে নিচে পানিতে ফেলে দেয়। দারদান সুহাকে বলে, সবকিছু এখন আমার কন্ট্রোলে চলছে। তুমি তাদেরকে যেই পাওয়ার দিয়েছিলে ওই পাওয়ার আবারও ফিরে এসেছে। এখন ওই পাওয়ার পুরোপুরি আমি পেয়ে যাব আর শেষ পর্যন্ত তুমি সম্পূর্ণ আমার হয়ে যাবে। তখন সুহা ওই তলোয়ারটা নিজের হাতে উঠিয়ে নেয়। এইদিকে হেলি যখন পানিতে পড়ে যাচ্ছিল তখন সে মনে মনে বলে, আমার ভিতরে এখন আর কোনো শক্তি নেই, কিন্তু তবুও আমি সুহাকে অবশ্যই বাঁচাবো। সুহা আমাদেরকে তার শক্তি দিয়েছিল, কিন্তু ওই শক্তিগুলো আবারও সুহার কাছে চলে গিয়েছে। সুহার ওই শক্তিকে ছাড়া আমি কিছুই না। এইদিকে সুহার হাত থেকে ওই তলোয়ার নিচে পানিতে পড়ে যায়। দারদান বলে, তোমার কি মনে হয় তুমি এখান থেকে পালিয়ে আবার পুনর্জন্ম নিবে? তুমি যেখানেই চলে যাও না কেন আমি সেখান থেকেই তোমাকে খুঁজে বের করে আবারও এখানে নিয়ে আসবো। তোমার কি কখনো আজব লাগেনি যে অতীতে তোমার উপরে সবসময় শুধু ভ্যাম্পায়ারদের আক্রমণ কেন হয়েছিল? কারণ হচ্ছে তোমার বন্ধু ক্রিস তোমার জন্যই মারা গিয়েছিল। তুমি সবসময় তার অনেক কেয়ার করতে, তাই আমি এমন একটা কাজ করেছি যাতে আমি যেন পুরোপুরিভাবে ওর জায়গা নিতে পারি। এটা শুনে সুহা অনেক রাগান্বিত হয়ে যায়। দারদান সুহাকে এভাবে ধরে বলে, তুমি তোমার শেষ শক্তিটাকে অনেক আগেই ব্যবহার করে ফেলেছ, কিন্তু এখনো তুমি ওই শক্তিকে ব্যবহার করার যোগ্য নও। এই শক্তিটা তোমার থেকেও ভালো আমি ব্যবহার করতে পারবো, তাই তুমি কিছুক্ষণ বিশ্রাম নাও, ততক্ষণে এই শক্তিটা পুরোপুরি আমি আমার কন্ট্রোলে নিয়ে নিব। ওইদিকে হেলি ও তার বাকি বন্ধুরা এই কাজের একটা সময় এত দুর্বল হয়ে যাওয়ার কারণে সুহাকে সাহায্য না করতে পারায় প্রত্যেকেই অনেক দুঃখ প্রকাশ করতে থাকে। কিছুক্ষণ পর নোয়া অনেক কষ্টে হেলিকে পানির উপরে নিয়ে আসে আর তারা প্রত্যেকেই আরো একটা পাওয়ার অনুভব করে। বাকি সবাইও এই পাওয়ারটা অনুভব করতে পারে। নোয়া বলে, এরকম পাওয়ার এর আগে আমি কখনোই অনুভব করিনি, আর সবচেয়ে বড় কথা এই পাওয়ারগুলো আমাদেরকে সুহা দেয়নি, এই পাওয়ারগুলো অন্য কেউ আমাদেরকে দিয়েছে। হেলি বলে, মনে আছে মার্জ আমাদেরকে বলেছিল যে আমরা ভ্যাম্পায়ার্স লর্ড হয়ে গিয়েছি, তার মানে ভ্যাম্পায়ার্স লর্ড হওয়ার পরে আমরা যেই পাওয়ার পেয়েছিলাম ওই পাওয়ার আমাদের কাছ থেকে হারিয়ে যায়নি, ওই পাওয়ারগুলো এখনো আমাদের কাছেই আছে। নোয়া বলে, আমার মনে হচ্ছে আমরা আমাদের আসল পাওয়ারটাকে এতদিনে হয়তো ভুলেই গিয়েছিলাম। হেলি বলে, হ্যাঁ, এখন ওই পাওয়ারের কথা আমি সবাইকে মনে করিয়ে দেব। তখন হেলি তার পাওয়ার আবারও ফিরে পেয়ে যায় আর বাকি সবাইও ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে। তখন হেলি টেলিপ্যাথির মাধ্যমে সব বন্ধুদেরকে বলে, এই পাওয়ারটা শুরু থেকেই আমাদের সাথে ছিল আর এখন এই পাওয়ারটাকে আমাদের ব্যবহার করার সময় এসেছে। তারপর যখন পুরোপুরি চাঁদ উঠে যায় তখন দারদান বলে, আমি এখন ফাইনালি রাজা হয়ে যাব। তখন তারা সবাই তাদের নিজস্ব পাওয়ার ব্যবহার করতে শুরু করে, যেটা দেখতে আসলেই অস্থির লাগে। দারদান অবাক হয়ে বলে, তোমাদের শক্তিগুলো আবার ফিরে কিভাবে আসলো? তখন তারা দারদানকে ভালো মতো কেলাইতে শুরু করে। তখন দারদান আহত হয়ে বলে, আমার এখন এটাকে শেষ করতে হবে। তখন তার চারপাশ থেকে একটা আলো ভেসে ওঠে। দারদান বলে, এখন আমার কারোর শক্তির প্রয়োজন নেই, আমার এখন প্রিন্সেসেরও প্রয়োজন নেই। যদি আমি প্রিন্সেসকে নিজের করে নিতে না পারি তাহলে আমি তার সাথে মরে যাওয়াকে প্রেফার করব। তখন ওই পুরো জায়গাটা ভেঙে যেতে শুরু করে।
কিছুক্ষণ পর ভাঙ্গাচোরা জায়গায় দারদান হেলির কাছে এসে যখন তাকে মেরে ফেলার জন্য আক্রমণ করবে তখন সামনে সুহা চলে আসে আর হেলি ওই তলোয়ারটা দারদানের শরীরে ঢুকিয়ে দেয় আর দারদানের আক্রমণের কারণে সুহা আহত হয়ে যায়। দারদান মাটিতে পড়ে যায় আর হেলি সুহাকে জড়িয়ে ধরে বলে, তুমি এরকমটা কেন করেছো? হেলি বলে, আমি তোমাকে ওয়াদা করছি আমি আবারও তোমাকে অবশ্যই খুঁজে বের করব। যদি এর জন্য আমাকে বারবার জন্ম নিতে হয় তাহলে আমি সেটাও করব। সুহা বলে, আমাকে ক্ষমা করে দিও, আমি হয়তো আর দ্বিতীয়বার জন্ম নিতে পারবো না, এটাই হয়তো আমার শেষ জীবন হয়ে যাবে। সত্যি বলতে এইবার জন্ম নিয়ে আমি তোমার সাথে সময় কাটিয়ে তোমাদের সাথে বন্ধুত্ব করে সত্যি অনেক সুন্দর একটা সময় পার করেছি, আমার জন্য এটাই যথেষ্ট। আমার এখন জীবনের শেষ সময় চলে এসেছে, তাই আমি তোমার থেকে আর কিছুই লুকাবো না। আমি তোমাকে আমার মনের কথা বলতে চাই, আমি তোমাকে অনেক ভালোবাসি। হেলি বলে, আমিও তোমাকে অনেক ভালোবাসি। তারা একে অপরকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। সুহা বলে, তুমি কি জানো এর আগের জন্মেও আর এই জন্মেও তুমি আমার সবচেয়ে বেস্ট একজন পার্টনার ছিলে। হেলি বলে, আমি তোমাকে ওয়াদা করছি আমি আমার প্রত্যেকটা জন্মেই তোমার সবচেয়ে কাছের মানুষ হব। তখন তারা দুইজন কিস করে আর ধীরে ধীরে সেখানকার ভাঙ্গাচোরা সবকিছু উপরের দিকে যেতে শুরু করে। তখন সুহার রূপ একেবারে পরিবর্তন হয়ে যায়। সেই সময় দারদান আবারও ঝামেলা করতে আসলে হেলি ওই তলোয়ারটা আবারও তার পেটে ঢুকিয়ে দেয়। তখন সুহা তার প্রিন্সেসের আসল সমস্ত শক্তিগুলো আবারও ফিরে পেয়ে যায়। সুহা বলে, আমি এইবার দারদানকে কোনোভাবেই ছাড়বো না, দারদান যেই অপরাধ করেছে ওইটা কোনোভাবেই ক্ষমার যোগ্য না। দারদান বলে, ইউর হাইনেস, আমি শুধু আপনার ভালোবাসা চেয়েছিলাম, আর কিছু না। আপনি অনেক ভালোভাবেই জানেন যে একটা সাধারণ মানুষ হয়ে রাজ্যের চ্যান্সেলর হতে আমাকে কত কষ্ট করতে হয়েছিল। এত কষ্ট আমি শুধু আপনার ভালোবাসা পাওয়ার জন্য করেছিলাম। আপনি যদি আমাকে ভালোবাসতেন তাহলে আমার কখনোই এগুলো করার প্রয়োজন হতো না। এটা বলে দারদান নিজেও কান্না করতে থাকে। তখন মার্জ বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম রাজ্যের সাথে যেই ব্যক্তি সৎ আর বিশ্বাসের সাথে কাজ করবে একমাত্র সেই রয়্যাল পাওয়ারের অধিকারী হবে। কেউ যদি এই পাওয়ারটাকে জোর করে নিতে চাইবে সে কখনোই এই পাওয়ারটা নিতে পারবে না। দারদান বলে, আমি জানতাম যে প্রিন্সেস সেলিনের আমার প্রতি শুরু থেকেই কোনো আগ্রহ নেই, কিন্তু তারপরেও আমি তার ভালোবাসা পাওয়ার জন্য অনেক বেআইনি কাজ করেছি, কিন্তু আমাদের এই একতরফা ভালোবাসাকে কখনোই বাস্তবে রূপান্তর করতে পারিনি। কিন্তু তবুও প্রিন্সেস সেলিন, আমি মরে যাওয়ার পরেও আপনি সবসময় আমারই থাকবেন। এটা বলে দারদান মরে যায়। তারপরে আমরা সবাইকে প্রিন্সেস সেলিনের সামনে মাথা নত করে বসে থাকতে দেখি। তারপরে আমরা সুহাকে সহ বাকি সবাইকে এখানে দেখতে পাই। মার্জ বলে, ইয়োর হাইনেস, আপনি এখন একজন রানী হয়ে গিয়েছেন। সুহা বলে, তোমার আমাকে এত সম্মান দিতে হবে না, তুমি আমাকে সুহা বলেই ডাকতে পারো। এদের সবাইকে খুঁজে বের করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। মার্জ বলে, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি, আর কিছু না। সুহা সবাইকে বলে, আমাকে সাহায্য করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। মার্জ বলে, তুমি এখন ভবিষ্যতে কি করবে? সুহা বলে, এখন দারদান ও তার সাম্রাজ্য সবকিছু ধ্বংস হয়ে গিয়েছে, তাই আমার মনে হয় আমি এখন আমার জীবনটাকে বর্তমানে কাটাতে চাই। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। ডার্ক মুনের প্রথম এপিসোডে আমরা প্রথমবার সুহাকে স্কুলের যেখানে দেখেছিলাম, এইবারও আমরা সুহাকে ওই ম্যাডামের সাথে সেখানেই দেখতে পাই। ওই ম্যাডাম সুহাকে বলে, পাশেই একটা নতুন হোস্টেলে একটা রুম খালি হয়েছে, তুমি চাইলে ওখানে মুভ করতে পারো। সুহা বলে, তাই নাকি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ম্যাডাম বলে, কোনার ওই পুরাতন একটা রুমে থাকতে তোমার হয়তো অনেক কষ্ট হয়েছে, কিন্তু এখন নতুন হোস্টেলে গেলে তোমার রুমমেটদের সাথে তোমার রুমকে শেয়ার করে থাকতে হবে, এটা মনে রেখো। তারপর সুহা তার নতুন রুমে তার রুমমেটদের সাথে বসবাস শুরু করে, আর সেখানে হেলি ও তার বন্ধুরাও সুহার সাথে দেখা করতে আসে। তারপর তারা একসাথে খানের বার্থডে পার্টিতেও অংশগ্রহণ করে। আর হেলি ও তার বন্ধুদের সাথে খান ও তার বন্ধুদের ঝগড়াঝাটি এখন আবারও চলতে শুরু করে। তখন খান সুহাকে বলে, আমি তোমাকে আগেও বলেছিলাম ফুল মুনের রাতে যদি কোনো ওয়্যারউলফ কোনো একটা মেয়েকে দেখে ফেলে তাহলে সে সারা জীবন শুধু ওই মেয়েটাকেই ভালোবাসে, আর আমিও তোমাকে সারা জীবন ভালোবাসতে চাই। আমি এটা একদম মন থেকে বলছি। আমি চাই তুমি সবসময় ভালো থাকো আর সুস্থ থাকো, সেটা আমার সাথে হোক বা হেলির সাথে হোক, কোনো সমস্যা নেই। তখন সেখানে আর একটা নমুনা
সোনা চলে আসে। এই ছেলেটার নাম হচ্ছে লুকা। সে সুহাকে বলে, আমি তোমার সাথে অনেক দিন ধরেই দেখা করতে চাচ্ছিলাম, তোমার সাথে দেখা করে আমার অনেক ভালো লাগলো। এটা বলে সে তার হাতে চুমু মারে। তখন সেখানে এই ছেলেটার ছোট ভাই চলে আসে, তার নাম হচ্ছে লুইস। আর এখন আমরা বুঝতে পারি এরা আসলে খানের বন্ধু। তারা এখানে খানের বার্থডে পার্টিতে এসেছে। খান বলে, তোমরা এত দেরি করে কেন এসেছো? তারা বলে, আমরা দুঃখিত, আমাদের আসতে একটু দেরি হয়ে গিয়েছে। এখন থেকে আমরা আপনাদের সাথে থেকেই আপনাদের সুরক্ষা করব। সুহা বলে, আমি এখন আর কোনো প্রিন্সেস নই, আমি এখন শুধু একজন হাই স্কুল স্টুডেন্ট। তারপর তারা একসাথে খানের জন্মদিনের পার্টিটাকে অনেক ভালোভাবেই সেলিব্রেট করে আর অনেক লেট নাইট পর্যন্ত পার্টি এনজয় করে রাতের অন্ধকারে তারা জঙ্গলের মধ্য থেকে তাদের হোস্টেলে ফিরে যেতে থাকে। বাকি সবাই একসাথে কথা বলতে বলতে যাচ্ছিল এবং হেলি আর সোহা তাদের পিছন থেকে একা একা আসছিল। বাকি বন্ধুরা তাদেরকে ধরে বলে, তোমরা কি একে অপরের সাথে টেলিপ্যাথির মাধ্যমে কথা বলছো নাকি? আমাদেরকে বলো তোমরা কি কথা বলছিলে। হেলি বলে, আমি এটা বলতে পারবো না, এটা একটা সিক্রেট। তখন সুহার চেহারা লজ্জায় একদম লাল হয়ে যায়। এটা দেখে সবাই হাসতে শুরু করে। আর এভাবেই একটা সুন্দর সময় কাটিয়ে হ্যাপি এন্ডিং এর সাথে ডার্ক মুনের সিজন 1 এখানেই শেষ হয়ে যায়।